আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজে স্পোকেন ইংলিশের তৃতীয় নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো ডিয়ার লার্নার্স, আপনারা জানেন যে ধারাবাহিক লেসন চলছে আমাদের যে টেন্স দিয়ে স্পোকেন ইংলিশ, অর্থাৎ আমরা কিভাবে টেন্সটাকে শিখে আমরা স্পোকেন ইংলিশে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ডে টু ডে লাইফে ব্যবহার করতে পারি সেটা আমরা কিন্তু শিখছি। অর্থাৎ আমরা এক ডেলে দু পাখি মারার চেষ্টা করছি। সেটা হচ্ছে টেন্স তো সারা জীবন আপনারা শিখেছেন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আপনাদের কিন্তু মনে থাকে না বা ব্যবহার করতে পারেন না। আমাদের এই সিরিজটি থেকে আমরা শিখতে পারছি টেন্স দিয়ে কিভাবে স্পোকেন শেখা যায় এবং স্পোকেন ইংলিশের পাশাপাশি কিভাবে টেন্স শেখা যায় সেটা কিন্তু আমরা শিখছি। একদম কথা দিচ্ছি, আপনি যদি এই সিরিজগুলো এই লেসনগুলো দেখেন অবশ্যই আপনি কিন্তু স্পোকেন ইংলিশও শিখতে পারবেন এবং টেন্সটাও কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে, গ্রামারটাও আপনার আয়ত্ত হয়ে যাবে। সো চলুন তাহলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা জানি টেন্স তিন প্রকার, তাই না? সো এটা সবাই জানেন, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল অ্যান্ড ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। বর্তমানকাল মানে কি? প্রেজেন্ট টেন্স। যারা এই নতুন দেখছেন তাদের জন্য একটু বলে দিচ্ছি, প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকালে আমরা যে কাজগুলো করে থাকি সচরাচর এই নিয়মিত অর্থাৎ প্রতিদিন যে কাজ করে থাকি সেটা প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। এবং পাস্ট টেন্স অর্থাৎ অতীত নিয়ে যত ধরনের কাজ আমরা করেছি, ধরুন এই যে 1971 সাল, গত রাত্রে, গতকালকে আমরা যে কাজগুলো করেছি এগুলো সবকিছু পাস্ট টেন্সের মধ্যে পড়ে বা অতীতকাল। আর ফিউচার টেন্স দ্যাট মিনস আগামীকাল বা আগামী পরশু বা 3 দিন পর, 4 দিন পর বা আগামীকাল সকালবেলা আমি কি করব বা আমরা কি করব সেগুলোকে বোঝাতে আমাদের ফিউচার টেন্স ব্যবহার করতে হয়। সো ডিয়ার লার্নার্স, আমরা এর আগে শিখেছিলাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, তারপরে তার আগে লেসন 1-এ শিখেছিলাম আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে কীভাবে স্পোকেন শেখা যায় বা স্পোকেন ইংলিশের সাথে কিভাবে টেন্স শেখা যায় শিখেছিলাম। সো যারা এই লেসনগুলো দেখেননি দেখে আসবেন। সো আজকে আমরা শিখব সো ফিউচার টেন্স দিয়ে কিভাবে স্পোকেন ইংলিশ শেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন স্পোকেন প্লাস টেন্স হবে একসাথে যদি থাকে সেন্স। তার মানে কি, আপনি যদি সেন্সটাকে ধরতে পারেন, সেন্সটাই তো আমি ধরিয়ে দিব, হয়তো আপনি অন্যভাবে শিখছেন, কিন্তু আপনি কোন সেন্সে কোন জিনিসটাকে ধরলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন এবং টেন্সটাও সারা জীবনের জন্য আয়ত্ত করতে পারবেন, জব্দ করতে পারবেন। সো দেখুন, স্পোকেন ইংলিশের আমরা যখন কথা বলতে যাই তখন কেউ না কেউ কিন্তু কথা বলে, তাই না? এগুলোকেই বলা হয় সাবজেক্ট অফ স্পিকিং, তাই না? যেমন এখানে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, দেই মানে তারা, হি অর শি মানে সে। দেখুন, নিয়মিত আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে হি কথা বলে, না হয় উই কথা বলে, না হয় দে কথা বলে, অথবা আমার বাবা মা অথবা এটি বা কোনো না কোনো একজন সাবজেক্ট লাগে, সে কথা বলে, তাই না? কথা তো কেউ না কেউ বলতেই হয়। সো এই সাবজেক্টগুলো আমাদের মনে রাখতে হবে। আর ডান সাইডে কিছু আপনি ওয়ার্ডস দেখতে পাচ্ছেন, এগুলাকে বলা হয় ভার্বস। ঠিক আছে, এখানে কিন্তু ভার্ব রয়েছে, এখানে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব রয়েছে। সো আপনারা কিন্তু যে টেন্স শেখার ক্ষেত্রে এভাবে শিখেছিলেন, যেহেতু আমরা আজকে শিখব ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা আজকে শিখব। ইনডেফিনিট টেন্স বলতে কি, যখন ফিউচারের কথা বলবে, ফিউচার মানে ভবিষ্যৎ, ভবিষ্যতের কথা যখন বলবে তখনই আমাদের শ্যাল উইল এই কথাটা নিয়ে আসতে হবে, এই ওয়ার্ডস দুটির একটি নিয়ে আসতে হবে। শ্যাল উইল, আমরা জানি শ্যাল উইলের পরে সবসময় ভার্ব অন বসাতে হয় বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে হয়। এটাকে আমরা শর্টে বলছি যে ইন শর্টে আমরা বলি V1, দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? সো তার মানে আমরা বুঝলাম কি, শ্যাল উইল ছাড়া আমি ভবিষ্যতের কোনো কথা ইংরেজিতে বলতে পারবো না বা ফিউচার টেন্স হবে না। সো শ্যাল উইল একটি কমন আমাদের লাগবেই। এখন শ্যাল বা উইল কখন ব্যবহার করবো এটাও আমরা জানতে পারবো। দেখুন, আপনারা কিন্তু যখন টেন্স শিখেছেন তখন এইভাবে শিখেছেন যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। এক্স্যাক্টলি এভাবে আপনারা শিখেছেন, প্র্যাকটিক্যাল লাইফে আপনারা অ্যাপ্লাই করতে পারেন নাই, কিছুদিন পরে ভুলে গিয়েছেন। সো আজকে আমরা শিখব মানে প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে মনে রাখা যায় বা
টেন্স শেখা যায় এবং ইংরেজিও শেখা যায় সেটা দেখুন আমি কীভাবে সাজিয়েছি। সো আমরা যেহেতু আগেই বলেছি শ্যাল উইল ছাড়া কখনো ফিউচার টেন্স হয় না, যেহেতু আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স শিখছি এই জন্য শ্যাল উইল দিয়ে ভার্ব প্রেজেন্ট ফর্ম দেব। ঠিক আছে, দেখুন আমরা এর আগে শিখেছিলাম গো, গো মানে যাওয়া, আর যখনই আমি বলবো আর দ্বিতীয় লেসনে শিখেছিলাম ওয়েন্ট মানে গিয়েছিলাম, অর্থাৎ গো মানে যাওয়া, প্রতিদিনই আমরা যে কাজটা করি সেটা, আর আমরা অতীতকাল বোঝাতে ওয়েন্ট ব্যবহার করেছিলাম। বাট আজকে আমরা শিখব কি, দেখুন আজকে আমরা শিখতেছি গো এর আগে আমরা শ্যাল উইলের একটি ব্যবহার নিয়েছি, রাইট? সো এটা ছাড়া আমরা ব্যবহার করতে পারছি না। সো আপনি দেখতে পাচ্ছেন উইল গো নিয়েছি, আচ্ছা শ্যাল উইল আমরা ব্যবহার করেছি, এরপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি, দেখছেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে মিল আছে। তাহলে উইল গো মানে হচ্ছে যাব। সো যাব ইংরেজিতে কোনো ওয়ার্ডস নেই, আপনি যদি ডিকশনারি তন্ন তন্ন করে খুঁজেন যে যাব ইংরেজি কি, আপনি কখনো খুঁজে পাবেন না। তারপরে করব ইংরেজি কি, খুঁজে পাবেন না। আসবো ইংরেজি কি, খুঁজে পাবেন না। তাহলে ইংরেজিতে কি কথা বলতে পারবো না? এক্স্যাক্টলি বলতে পারবেন, তখনই এই যে শ্যাল উইল ব্যবহার করতে হবে। যখন আপনি বলবেন যে উইল গো, তখন বাংলা অর্থ হবে যাব। যখন বলবেন উইল ডু, করব, ঠিক আছে। যখন বলবেন উইল কাম, তখন এর বাংলা অর্থ হবে আসব। যখন বলবেন উইল গিভ, তখন হয়ে যাবে কি দিব। আর যখন বলবেন যে উইল প্লে, আমরা খেলবো। আর যদি বলেন যে উইল লার্ন, আমরা শিখব। উইল রাইট, দ্যাট মিনস লিখবো। আমরা বলতে আমি তো সাবজেক্ট বলি নাই, জাস্ট বলছি যে উইল প্লে মানে খেলবো, উইল লার্ন শিখবো, উইল রাইট লিখবো, শ্যাল হেল্প সাহায্য করব। দেখুন আমরা শ্যালও নিয়েছি, আপনারা বলতে পারেন শুধু উইল কেন, শ্যালও নিয়েছি। সো শ্যাল কখন হবে এটা আমরা বলেও দিব। সো উইল সি মানে দেখব, ঠিক আছে। সো এইবার আমরা তো শিখলাম যে এগুলা ইংরেজি কি, উইল গো যাব, উইল ডু করব, উইল কাম আসবো, উইল গিভ দিব, উইল প্লে খেলবো, এগুলো আমরা সাপোজ শিখে ফেললাম। আপনারা খুব দ্রুত এইভাবে শিখবেন আমার মতো। উইল প্লে খেলবো, উইল লার্ন শিখবো, উইল রাইট লিখবো, শ্যাল হেল্প সাহায্য করব বা উইল হেল্প সাহায্য করব, উইল সি দেখবো, উইল ইট খাবো, ইত্যাদি এইভাবে বলবেন। এখন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে স্পোকেন ইংলিশে আমরা ব্যবহার করব কিভাবে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইটে যে আমরা কিছু সাবজেক্ট নিয়েছি, রাইট? এই যে সাবজেক্টগুলো নিয়েছি, এই সাবজেক্টগুলোকে ব্যবহার করে আমরা এবার ইংরেজিতে কথা বলবো, এবং সব কথাই হবে এখন ফিউচার ইনডেফিনিট টেন্সে, কারণ আমরা এই সাবজেক্টগুলো ব্যবহার করব, তারপরে উইল গো ব্যবহার করব। তার মানে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হয়ে যাবে বা ইংরেজিতে কথা বলা হবে। যেমন এখন যদি বলি যে আই উইল গো, দ্যাট মিনস আমি যাব। সো আমরা তো আগেই শিখে ফেলেছি উইল গো মানে কি, যাব। তার আগে শুধু আইটা নিয়েছি আমরা প্রথমে, এই আইটা, ঠিক আছে। তাহলে আই উইল গো, আমি যাব। এখন যদি বলি এখান থেকে নিয়ে যদি বলি যে আই উইল ডু, এখান থেকে নিয়ে যদি বলি আই উইল ডু, দ্যাট মিনস আমি করব। সো আই উইল ডু, আমি করব। আই উইল কাম, আমি আসব। আই উইল গিভ, আমি দিব। আই শ্যাল প্লে, আমি খেলবো। এখন দেখুন এখানে আয়ের পরে উইলও বলেছি, আবার আয়ের পরে শ্যালও বলেছি। সো আপনি এই আয়ের পরে শ্যালও বলতে পারেন, আই শ্যাল প্লে, আমি খেলবো। তবে সকল সাবজেক্টের সাথে কিন্তু আপনি শ্যাল ব্যবহার করতে পারবেন না। এই জন্য আমি বলবো কি, আপনারা সবসময় উইল দিয়েই ব্যবহার করবেন। যে কোনো সাবজেক্টের সাথে উইল ব্যবহার করা যায়, কিন্তু যখন আপনি হি অর শি ব্যবহার করবেন তখন কিন্তু শ্যাল ব্যবহার করতে পারবেন না। যেমন হি অর শি শ্যাল কখনো হয় না, দে শ্যাল কখনো হয় না, ইউ শ্যাল কখনো হয় না, বসে না, আমরা বসাই না। তারপরে উই শ্যাল আমরা বসাই না, উই উইল বসাই, উই শ্যালও বসাতে পারবো বাট আমরা বসাই না। সো এক্স্যাক্টলি আমি বলছি সবসময় উইলই বলবেন। আই উইল, উই উইল, এরকম। আয়ের পরে শ্যাল ব্যবহার করা যায়, উই শ্যাল ব্যবহার করতে পারবেন, উই উইল আমরা ব্যবহার করি, কিন্তু ইউ শ্যাল সচরাচর আমরা ব্যবহার করি না। দে শ্যাল তো কখনো হয়ই না, হি অর শি শ্যাল হয় না। সো তার মানে একটা দ্বিধাদ্বন্দ্বতা থাইকেই যায়। এর জন্য আপনারা কি করবেন, সব সময় এই যতগুলো সাবজেক্ট আসে তারপর সবসময় উইল ব্যবহার করবেন, এতে করে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম, ঠিক আছে? ভুল হবেই না। তারপরে দেখুন এখানে লিখেছি আই উইল লার্ন, দ্যাট মিনস আমি শিখবো।
অ্যান্ড আই উইল রাইট আমি লিখব, আই উইল হেল্প আমি সাহায্য করব, অ্যান্ড আই উইল সি আমি দেখব। সো এগুলো দিয়ে কিন্তু আমরা নর্মালি প্র্যাকটিস করে ফেললাম। এখন উই দিয়ে আমরা শেখার চেষ্টা করি। হ্যাঁ, এরকম প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে আমরা প্র্যাকটিস করব। যেমন উই মানে কি আমরা। এবার যদি বলি যে আমরা যাব, তাহলে কি হবে? যে আমরা যাব, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমরা যাব, দ্যাট মিনস আমরা যাব উই উইল গো, আমরা যাব। এবার যদি বলি যে আমরা করব, তাহলে উই উইল ডু, আমরা করব। এবার যদি বলি যে আমরা আসব, তাহলে কি হবে? আমরা আসব উই উইল কাম, আমরা আসব। ঠিক আছে, উই উইল কাম, আমরা আসব। যদি বলি যে উই উইল গিভ, আমরা দিব। এখন যদি বলি উই উইল প্লে, আমরা খেলবো। উই উইল প্লে, আমরা খেলবো। এখন যদি বলি উই উইল লার্ন, আমরা শিখব। এখন যদি বলি যে আমরা লিখব, তাহলে উই উইল রাইট, আমরা লিখব। এখন যদি বলি আমরা সাহায্য করব, তাহলে উই উইল হেল্প, আমরা সাহায্য করব। এখন যদি বলি আমরা দেখব, তাহলে বলতে পারি উই উইল সি, আমরা দেখব। সো আমরা উই দিয়ে কিন্তু প্র্যাকটিস করে ফেলেছি, তাই না? এবার যদি আমরা প্র্যাকটিস করি হচ্ছে ইউ দিয়ে, তাহলে কি হবে? যেমন ইউ উইল কাম বা ইউ উইল গো, তুমি যাবে। তাহলে তুমি যাবে ইংরেজি কি হবে? তুমি ইংরেজি কি? ইউ। যাবে ইংরেজি যাব। স্থানকাল পাত্রভেদে মিনিংটা চেঞ্জ হয়। আপনি কাকে বলছেন? তুমি যাবে বা তুমি যাব, তার কখনো আমরা বলি না, তাই না? তুমি যাব হয় না, তুমি যাবে, শ্রুতিমধুর। এই জন্য তাহলে তুমি যাবে, তাহলে ইউ উইল গো, তুমি যাবে। এখন যদি বলি তুমি করবে, সো করবে ইংরেজি কি? উইল ডু। তার আগে শুধু ইউটা বসাই দিব আমরা, ইউ উইল ডু, তুমি করবে। এখন যদি বলি যে তুমি আসবে, তাহলে ইউ উইল কাম, তুমি আসবে। এবার যদি বলি যে তুমি দিবে, তাহলে ইউ উইল গিভ, তুমি দিবে। এখন যদি বলি যে তুমি খেলবে, তাহলে ইউ উইল প্লে, তুমি খেলবে। এখন যদি বলি তুমি শিখবে, তাহলে হবে ইউ উইল লার্ন, তুমি শিখবে। এখন যদি বলি তুমি লিখবে, তাহলে হবে ইউ উইল রাইট, তুমি লিখবে। এখন সাপোজ আমি বলতে চাচ্ছি তুমি সাহায্য করবে, ইউ উইল হেল্প, তুমি সাহায্য করবে, তাই না? এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। তারপর যদি বলি তুমি দেখবে, তাহলে আমরা বলবো ইউ উইল সি, তুমি দেখবে, তাই না? অনুরূপভাবে দে দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন দে মানে কি? তারা। তাহলে তারা যাবে, তারা যাব, এটা তো আমরা বলি না, তাই না? শ্রুতিমধুর করার জন্য। তাহলে তারা যাবে, তখন বলবো দে উইল, তারা যাবে। দে উইল, এরপরে গো তো অবশ্যই বলতে হবে, যাবে ইংরেজি উইল গো। তাহলে দে উইল গো, তারা যাবে। তারপরে আমরা বললাম দে উইল ডু, তারা করবে। দে উইল কাম, তারা আসবে। দে উইল গিভ, তারা দিবে। দে উইল প্লে, তারা খেলবে। আর যদি বলি দে উইল লার্ন, তারা শিখবে। দে উইল রাইট, তারা লিখবে। দে উইল হেল্প, তারা সাহায্য করবে। তারপরে দে উইল সি, তারা দেখবে, তাই না? শুধু তারা। এখন যদি বলি ছেলে অর্থে সে দেখবে, সে যাবে, সে খাবে, সে আসবে, তাহলে হি হবে। মেয়ে অর্থে সি। এখন আমরা যদি বলি যে সে যাবে, ওই ছেলেটি যাবে, তাহলে হি উইল গো, সে যাবে, তাই না? অথবা মেয়েটি যাবে, শি উইল গো, সে যাবে। এখন যদি বলি সে করবে, তাহলে হি অর শি উইল ডু, সে করবে। এখন যদি বলি সে আসবে, তাহলে হি উইল কাম, সে আসবে। বা মেয়েটি আসবে, তাহলে শি উইল কাম, মেয়েটি আসবে বা সে আসবে। তাহলে সে দিবে, তাহলে হি উইল গিভ, সে দিবে। তারপরে হি উইল প্লে, সে খেলবে। এখন কখনো এটা বলা যাবে না হি শ্যাল প্লে, কখনো হয় না। তাহলে হি উইল প্লে, এই জন্য বলছি উইল ব্যবহার করবেন। সো হি উইল প্লে, সে খেলবে। হি উইল লার্ন, সে শিখবে। হি উইল রাইট, সে লিখবে। আর শি উইল হেল্প, সে সাহায্য করবে। হি অর শি উইল সি, সে দেখবে।
সো এইভাবে যত ধরনের সাবজেক্ট আছে এগুলো দিয়ে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। সো এই যে আমরা প্র্যাকটিস করলাম, আই উইল গো, ইউ উইল গো, যাই বলি না কেন, এগুলোকেই বলা হয় ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচারটা কি আমরা যেভাবে শিখেছিলাম, প্রথমে সাবজেক্ট দিতে হবে একটি, তারপরে শ্যাল উইলের একটি ফর্ম দিব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখছেন, শ্যাল উইল ব্যবহার করব, এটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অ্যান্ড গো এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, আমরা যেটা শিখেছিলাম ছোটকাল থেকে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আর ব্যবহার করতে পারছি না। সো আজকের পর থেকে আশা করি আপনারা ব্যবহার করতে পারবেন। সো আই, দ্যাট মিনস সাবজেক্ট, এই যে সাবজেক্ট লিখেছি, তারপরে উইল দিয়েছি, তারপরে ভার্ব ওয়ান ব্যবহার করলে এটাই আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স হয়ে গিয়েছে। সো ডিয়ার লার্নার্স, ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে আমি অনেকগুলো বাক্য শিখে ফেলেছি বা শিখিয়েছি, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এছাড়াও আপনারা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করে 3টি করে বাক্য আপনারা কমেন্ট সেকশনে লিখে যাবেন। এতে করে কি হবে, আপনার নিজেরই কিন্তু ইমপ্রুভমেন্টটা হবে। ঠিক আছে, আশা করি সেটা করবেন। অ্যান্ড নেক্সট লেসন আপনারা চান কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। যদি চান তাহলে আপনারা লিখে দিবেন যে প্লিজ লেসন 4 কিংবা নেক্সট লেসন, এটা লিখে ডান লিখে দিবেন বা কমেন্ট সেকশনে লিখে দিবেন। সো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট লেসনে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনটিল দেন, আল্লাহ হাফেজ।